প্রধান যে গ্রিকদের প্রতিদ্বন্দ্বিতা ছিল তারা ছিল মূলত সেলুসিড গ্রিক নামে পরিচিত। আলেকজান্ডার ওয়ান অফ দ্য মেজর সাকসেসর্স। এই সেলুসিড গ্রিকরা মূলত সিরিয়া থেকে পূর্ব এশিয়ায় আলেকজান্ডারের যতটুকু রাজত্ব ছিল তার পুরোটাই শাসন করত। এই সেলুকাস একটি পর্যায়ে সিদ্ধান্ত নেন যে তিনি ভারত আক্রমণ করবেন এবং ভারত বিজয় করবেন। তো আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন তখন তার প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিল লোকাল পাঞ্জাবের একজন ছোটোখাটো লোকাল রাজা পুরুষোত্তম। তার সাথে যুদ্ধ করতে গিয়ে আলেকজান্ডারকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল এবং আমরা গ্রিকদের কাছ থেকেই পাই। সেলুকাস আন্দাজ করেছিলেন আলেকজান্ডারের মতোই তিনিও হয়তো এরকম ছোটোখাটো কোনো রাজার মুখোমুখি হবেন। কিন্তু যখন সেলুকাস ভারতভূমিতে এসে পৌঁছান তখন মোটামুটি পুরো উত্তর ভারত চন্দ্রগুপ্তের হাতে কনসলিডেটেড হয়ে গিয়েছে এবং তিনি সত্যি বলতে দক্ষিণ ভারতের দিকে আগাননি। কেন আগাননি সে আলোচনা আমরা পরবর্তীতে করতে পারি। এ ব্যাপারে চাণক্যের অর্থশাস্ত্র বিশেষ ভূমিকা রেখেছিল। সে যাই হোক, খ্রিস্টপূর্ব 304 সালে সেলুকাস ভারতভূমিতে আসেন এবং চন্দ্রগুপ্তের মুখোমুখি হন। মোটামুটি প্যান ইন্ডিয়ান একটি ফোর্স নিয়ে তখন চন্দ্রগুপ্ত মোটামুটি প্রস্তুত ছিলেন। এই যুদ্ধে গ্রিকদের ডিজাস্ট্রাস পতন হয়। আমরা দেখতে পাবো যুদ্ধের শেষে শান্তি চুক্তি হয়েছিল মূলত সেলুকাস এবং চন্দ্রগুপ্তের মাঝে। এই শান্তি চুক্তি অনুযায়ী সেলুকাস পেয়েছিলেন 500 হাতি। অন্যদিকে এই একই শান্তি চুক্তি অনুযায়ী সেলুকাস রাজা চন্দ্রগুপ্তকে হেরাত, আর্কোশিয়া, গান্ধার ও বেলুচিস্তান ছেড়ে দিয়েছিলেন। সম্রাট চন্দ্রগুপ্তের মোট হাতির সংখ্যা ছিল প্রায় 9000। তাই 500 হাতি নেওয়ার ফলে সেলুকাস কোনোভাবে বা কোনো দিক থেকে চন্দ্রগুপ্তকে তার ক্যাপাসিটির ক্ষতি করেছিলেন এমন কোনো কথা আসলে বলা যাচ্ছে না। এবং সেলুকাসকে মূলত 4টি প্রভিন্স বা অঙ্গরাজ্য ছেড়ে দিতে হয়েছিল। এ জায়গা থেকে আমরা পরিষ্কার আন্দাজ করতে পারি যুদ্ধে চন্দ্রগুপ্ত নিশ্চিতভাবেই সুবিধাজনক পজিশনে ছিলেন। এশিয়ার গ্রিক শক্তির চন্দ্রগুপ্তের হাতে এই ধরনের পরাজয়ের কারণ হিসেবে আমরা চন্দ্রগুপ্তের সামরিক শক্তির দিকে নজর দিতে পারি। পুরো মৌর্য সাম্রাজ্য কনসলিডেট করার পর চন্দ্রগুপ্তের মোটামুটি আনুমানিক 6 লাখ পদাতিক ছিল। আচ্ছা, পদাতিক হলো পায়ে হেঁটে যুদ্ধ করে এমন যোদ্ধা। অন্যদিকে আছে ঘোড়সর বা ক্যাভালরি, যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করে। এছাড়া আছে রথী বা রথ হলো এক ধরনের ঘোড়ায় চালিত যান। মৌর্যরা মূলত রথ যুদ্ধ বন্ধ করে দিয়েছিল। এর অন্যতম প্রধান কারণ ছিল এই গ্রিকদের প্রশিক্ষিত সৈনিকদের বিরুদ্ধে রথ মূলত অকার্যকর ছিল। মৌর্যদের এই রথ বাতিল করার ঘটনা থেকে আমরা আন্দাজ করতে পারি যে অন্তত গ্রিক ওয়ারফেয়ারের সাথে চন্দ্রগুপ্ত কোনো না কোনোভাবে পরিচিত ছিলেন অনেক আগে থেকে, এবং গ্রিক ট্যাকটিক্সে রথ যে কার্যকরী নয় সেটা তিনি জানতেন। পুরো মৌর্য আর্মি থেকে রথ পুরোপুরি বাদ দেওয়ার ঘটনা থেকে আমরা আন্দাজ করতে পারি চন্দ্রগুপ্ত আসলে প্রস্তুতি নিচ্ছিলেন তিনি গ্রিকদের মোকাবেলা করবেন। এজন্যই মূলত রথগুলো বাদ দেওয়া, বেসিক্যালি আননেসেসারি কস্ট বাতিল করা। তো এই সময়টাতে চন্দ্রগুপ্তের সৈন্যবাহিনীতে অলমোস্ট 6 লাখ পদাতিক ছিল। এছাড়া ছিল 9000 হাতি এবং 30,000 ঘোড়সওয়ার। আমরা একটি ছোটোখাটো তুলনা দিলে ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারবো। আলেকজান্ডারের পরবর্তীতে মূল সাকসেসর ছিলেন টলেমি দ্য স্যাভিয়র। তার সৈনিক ছিল আনুমানিক 18,000 পদাতিক, 4000 ঘোড়সওয়ার। এবং আরেকজন সাকসেসর ছিলেন সেলুকাস, যার কথা অলরেডি বলা হয়েছে। তার সৈন্য ছিল রাফলি 60 থেকে 75,000 পদাতিক। বিভিন্ন যুদ্ধে তিনি বিভিন্ন রকম সোলজার জড়ো করতে পেরেছেন, এবং আনুমানিক 12,000 ঘোড়সওয়ার। আমরা যদি এদিক থেকে আরও একটু এগিয়ে যাই, পুরো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রফেশনাল আর্মি, অর্থাৎ প্রাচীন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রফেশনাল আর্মি ধরা হয় স্পার্টানদের, এবং সেকেন্ড মোস্ট প্রফেশনাল আর্মি ধরা হয় রোমানদের। এই রোমান সাম্রাজ্য তার পিকে থাকার সময়, অর্থাৎ 400 খ্রিস্টাব্দের কাছাকাছি, বলতে গেলে চন্দ্রগুপ্তের প্রায় 700 বছর পরে রোমান সাম্রাজ্য তার পিকে পৌঁছায়। এ সময় ইস্টার্ন এবং ওয়েস্টার্ন রোমান সাম্রাজ্য মিলিয়ে রোমানদের সৈনিক ছিল অলমোস্ট 6.5 লাখ।
অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রোমানদের পিক সময়ের প্রায় 700 বছর আগে চন্দ্রগুপ্ত 6.5 লাখ সোলজার পুষতেন। এই দিক থেকে বলা যায় যে ভারতীয় আর্মি ছিল ম্যাসিভ। প্রাচীন হিস্ট্রির বিবেচনায় মানে অন্যান্য যে কোনো জায়গার চেয়ে আমাদের ভারত উপমহাদেশের আর্মি ছিল ম্যাসিভ। তো এই ম্যাসিভ আর্মি নিয়ে চন্দ্রগুপ্ত বাইরে অভিযান পরিচালনা করলেন না কেন? এই প্রশ্নটি আসলে প্রায়ই এসে থাকে। আসলে শুধু চন্দ্রগুপ্ত নয়, ভারত উপমহাদেশের যে কোনো শক্তিশালী রাজার কথা আলোচনা করতে গেলে যে আলোচনাটি প্রথমে আসে যে যদি তিনি এতই শক্তিশালী রাজা হন তাহলে ভারত উপমহাদেশের বাইরে গিয়ে তিনি কলোনি স্থাপন করলেন না কেন? আন্দাজ করা হয় ভারতের কোনো শাসক ভারতের বাইরে গিয়ে কখনো কলোনি স্থাপন করেননি, যেটা আসলে ভুল ধারণা। দক্ষিণ ভারতের কিছু রাজার ইতিহাস আছে কলোনি স্থাপনের। এছাড়াও পরবর্তীতে লালিতাদিত্য মুক্তপীর নামে একজন কাশ্মীরের শাসক ছিলেন, যিনি সম্ভবত কলোনি স্থাপনের কাজে কিছুটা দূর এগিয়ে গিয়েছিলেন। তবে লার্জলি সবচেয়ে বড় শাসক যারা ছিলেন, যেমন চন্দ্রগুপ্ত মৌর্য বা সমুদ্রগুপ্ত বা পাল রাজবংশ, তারা ভারত ভূমির বাইরে গিয়ে যুদ্ধ করেননি কেন? এই জায়গাটি আসলে অর্থশাস্ত্রের আলোচনা আসে। অর্থশাস্ত্র এখন পর্যন্ত আন্দাজ করে নেওয়া হয় চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী চাণক্য বা কৌটিল্য লিখেছিলেন, যদিও ব্যাপারটি নিয়ে ডিবেট আছে। ডিবেটটা হলো মূলত লেখাটি একজনের কিনা প্রধান অর্থশাস্ত্র। এক এক ইতিহাসবিদ এক এক ধরনের মতামত দিয়েছেন। যেমন ইতিহাসবিদ পিসি চক্রবর্তীর অনুযায়ী এই লেখাটি, পুরো লেখাটি, টেক্সটটি আসলে একজন লেখকেরই লেখা। অন্যদিকে প্রখ্যাত ইতিহাসবিদ রমিলা থাপার অভিমত দিয়েছেন যে আসলে প্রধান টেক্সটটি চাণক্যের লেখা হলেও 3য় শতাব্দীর দিকে সম্ভবত বিষ্ণুগুপ্ত নামে আরও একজন প্রধান টেক্সটটিকে সম্পাদনা করেছিলেন। যাই হোক, আমরা সেদিকে না যাই, তবে আমরা এটুকু আন্দাজ করতে পারি প্রাচীন ভারতীয় যুদ্ধবিদ্যার যে দর্শন তার একটি সারবস্তু হিসেবে অর্থশাস্ত্রকে দেখা যায়। অর্থশাস্ত্রের অধ্যায় মূলত 15টি। এই 15টি অধ্যায়ের মাঝে চাণক্য মাত্র 2টি অধ্যায়ের ভেতর যুদ্ধবিদ্যা এবং যুদ্ধের দর্শন নিয়ে আলোচনা করেছেন। আমরা যদি এই আলোচনা বিবেচনা করলে দেখা যায় তিনি বিভিন্ন ধরনের রিকমেন্ডেশন করেছেন। বেসিক্যালি এই রিকমেন্ডেশনগুলোর মধ্যে অন্যতম হলো ধর্মের ব্যবহার। চাণক্য নিজে খুবই ধর্মপ্রাণ ব্রাহ্মণ ছিলেন, এই ধরনের বর্ণনা আমরা পাই। মূলত তার নীতিশাস্ত্র পড়ে তার ধর্মীয় অনুরাগও আন্দাজ করা যায়। কিন্তু অর্থশাস্ত্র লিখতে যাওয়ার সময় তিনি ছিলেন পুরোপুরি সোবার। ধর্ম জিনিসটা যে টুল হিসেবে ব্যবহার করা যেতে পারে এবং এটি যে অত্যন্ত ইফেক্টিভ একটা টুল, এ বিষয়ে চাণক্যের আসলে কোনো সংশয় ছিল না এবং কোনো সমস্যাও ছিল না ধর্মকে টুল হিসেবে ব্যবহার করার জন্য। আমরা দেখতে পাবো তিনি সরাসরি রিকমেন্ডেশন করেছেন যে কোনো যুদ্ধের পূর্বে রাষ্ট্রের নিয়োগকৃত পুরোহিত যেন বিশেষ পূজা অর্চনা করে, সৈনিকদেরকে যুদ্ধ করার জন্য উৎসাহ দেয়, রাজার নামে হত্যা করতে উৎসাহ দেয়, ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আমরা দেখতে পাবো যে চাণক্য আরও বেশ কিছু ট্যাকটিক্স বর্ণনা করে গেছেন যুদ্ধের জন্য, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো ভেদ। ভেদ নিয়ে আলোচনা করতে গেলে আসলে আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজন হয়। প্রাচীন ভারতের যুদ্ধবিদ্যায় সরাসরি যুদ্ধে নেমে যাওয়াটা আসলে রিকমেন্ডেড ছিল না কখনোই। প্রধান যুদ্ধের পরিকল্পনা ছিল কূটযুদ্ধ। এই কূটযুদ্ধের উপায় হিসেবে বেশ কয়েকটি উপায় সাধারণত অবলম্বন করা হতো। এগুলো হলো সাম, দাম, ভেদ, দণ্ড। এই সিরিয়াল অনুযায়ী জিনিসগুলো ব্যবহার করা হবে ব্যাপারটা এমন না, মূলত ব্যবহার করা হতো পরিস্থিতি অনুযায়ী। এগুলো কি? সাম হলো মূলত বোঝানো, যে রাজ্যটিকে নিজের আন্ডারে অথবা নিজের করায়ত্তে আনার চেষ্টা করা হচ্ছে তার রাজাকে প্রথমে বোঝাও যে যদি তুমি আমার অধীনে চলে আসো তাহলে তোমারই সুবিধা। এটি হলো রাজ্য জয়ের সর্বোৎকৃষ্ট উপায়। যদি সামের মাধ্যমে রাজাকে বোঝানো না যায় তাহলে তাকে লোভ দেখাতে হবে। লোভগুলো কি করে? সেটা যে কোনো লোভ হতে পারে, সম্পত্তির লোভ হতে পারে, মদ, নেশা বা মেয়ে মানুষ, জুয়া, অর্থ, যে কোনো কিছু। দেখতে হবে আমি যে দামটা পরিশোধ করছি রাজ্যটা গ্রহণের জন্য সেটাই তার ওয়ার্থ কিনা। যদি ওয়ার্থ হয় তাহলে আমি দাম দিয়ে সেটা গ্রহণ করতে পারি, বেসিক্যালি কেনাকাটা টাইপের। তবে সমস্ত রাজাকে প্রলোভন দেওয়া সম্ভব নাও হতে পারে। এজন্য তৃতীয় ট্যাকটিক্স হলো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাকটিক্স হলো ভেদ।
ভেদ কি? ভেদ হলো সাধারণত যে কোনো রাজসভায় অ্যাসপায়ারেন্ট থাকে, অর্থাৎ যিনি রাজত্ব করছেন তার বংশীয় এমন কেউ যে রাজা হতে চায়, কিন্তু তার রাজত্ব পাওয়ার সম্ভাবনা কম, অর্থাৎ দেখা যায় রাজার ভাইয়ের ছেলে, বোনের ছেলে বা এরকম কেউ, তাকে সাপোর্ট করতে হবে। অর্থাৎ এই রাজসভার ভেতরে, প্রতিপক্ষ রাজসভার ভেতরে দুই বা ততোধিক পক্ষ তৈরি করতে হবে। বেসিক্যালি ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল যে প্রসেসটার কথা বলা হয়, এটি ভারতে অনেক পূর্ব থেকে প্রচলিত। চাণক্য এটির অনবরত ব্যবহার করে গেছে। প্রাচীন ভারতীয় যুদ্ধবিদ্যায় এই ভেদ কতটা গুরুত্বপূর্ণ ছিল তা আমরা আন্দাজ করতে পারি একটি নির্দিষ্ট ঘটনা থেকে। গ্রিকদের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর আমরা জানতে পারি চন্দ্রগুপ্ত এবং চাণক্য দুজন মিলে এই ভেদ সৃষ্টি করার জন্য তারা অন্তত দুটি অ্যাসাসিনেশন চালিয়েছিলেন। এই অ্যাসাসিনেশন চালানো হয়েছিল ফিলিপ এবং নিকানর নামে দুজন গ্রিক জেনারেলের ওপর, মূলত তাদের দুর্বল করে দেওয়ার জন্য এবং ভেদ সৃষ্টি করার জন্য। সে যাই হোক, আমরা চাণক্যের অর্থশাস্ত্র থেকে দেখতে পাবো তিনি বলেছেন একজন ভিজিক্ষুকে যিনি রাজা, অর্থাৎ যিনি বিজেতা, চন্দ্রগুপ্তকে আমরা ভিজিক্ষু হিসেবে বর্ণনা করতে পারি, অথবা অন্য যে কোনো সম্রাট। অর্থশাস্ত্রে চাণক্য বলে গেছেন একজন ভিজিক্ষুর উপমহাদেশের বাইরে গিয়ে রাজত্ব স্থাপন করাটা অনুচিত। কেন অনুচিত? কারণ হলো আমাদের এই ভারত ভূমি ছিল পর্যাপ্ত উর্বর। এই উর্বর ভারত ভূমি ছেড়ে যদি আমরা বাইরে রাজত্ব দখল করতে যাই, সেটির রক্ষণাবেক্ষণের ফলে যে পরিমাণ ব্যয় হবে, সেই ব্যয়টা আমরা ভারত অঞ্চলে বিনিয়োগ করতে পারি। আমরা যদি দেখি মৌর্যদের সময়, অর্থাৎ যখন চন্দ্রগুপ্ত মৌর্য ক্ষমতায় আসেন, তিনি উত্তর ভারত, অলমোস্ট পুরো উত্তর ভারত, খাইবার পাস থেকে নিয়ে শুরু করে নিচে একদম বঙ্গোপসাগর পর্যন্ত পুরো অঞ্চলটা তিনি শাসন করতেন। এই পুরো অঞ্চলে জনসংখ্যা ছিল আনুমানিক 5 কোটির কাছাকাছি। অত্যন্ত উর্বর এই গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলটা এবং অন্যান্য যে অঞ্চলগুলো ছিল, ভারতের এই অঞ্চলে আসলে পর্যাপ্ত লোক ছিল না। আমরা গিয়ে অন্য জায়গায় শাসন করব, এটা আসলে ভারতীয় রাজাদের জন্য অন্তত ওই সময় লাভজনক ছিল না। চাণক্য এজন্য সরাসরি রিকমেন্ডেশন করেছিলেন যে একজন রাজা বা ভারতের সম্রাট এই ভারত ভূমির বাইরে গিয়ে রাজত্ব স্থাপন করাটা আসলে অনুচিত। আর সত্যি বলতে চন্দ্রগুপ্তের পার্সপেক্টিভ থেকেও ব্যাপারটা ছিল আসলে অলাভজনক। আমরা চিন্তা করে দেখি, উপরে হলো খাইবার পাস ক্রস করে গিয়ে অন্য কোনো জায়গায় যদি শাসন করতে যাই, তাহলে খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাবে। অন্যদিকে বাংলা এবং আসামের অঞ্চল, এই অঞ্চলটা ছিল ঘন জঙ্গলে পরিপূর্ণ। এই জঙ্গল সাফ করে পরবর্তীতে চীন বা ওই দিকে যাওয়ার আসলে যৌক্তিক কোনো কারণ ছিল না। আরেকদিকে হিমালয় পর্বত মোটামুটি ক্লোজ ডাউন, আর নিচে ছিল দক্ষিণ ভারত, যেই দক্ষিণ ভারতের সাথে আসলে চন্দ্রগুপ্তের যারা সাকসেসর ছিলেন, বংশধর ছিলেন, তারাও পরবর্তীতে যুদ্ধ করে গেছেন এবং সবচেয়ে বেশি সত্যি বলতে সফলতা পেয়েছিলেন অশোকের কাহিনী অন্য জায়গায় বর্ণনা করা যাবে। মৌর্য বংশ তার হাইটে পৌঁছাবে আরও অন্তত এক জেনারেশন পর, সম্রাট অশোকের সময়ে। তবে এই সময়টাতে মৌর্য বংশ যে উত্থান, সেটি আসলে চন্দ্রগুপ্ত সময় থেকেই শুরু হয়েছিল এবং এর পেছনে প্রধান কারিগর ছিলেন চাণক্য। তবে আমরা বলতে পারি চন্দ্রগুপ্তের শেষ পরিণতির জন্য সম্ভবত চাণক্য কিছুটা দায়ী ছিলেন। ধন্যবাদ, আজকে পর্যন্তই। পরবর্তীতে এই মৌর্য সাম্রাজ্যের যে গঠনতন্ত্র, শাসন ব্যবস্থা, মিলিটারি ট্রেনিং ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, পুরোটা নিয়ে আলোচনা করা হবে। এই বিষয়ে আমরা বেশ ভালো এক্সটেন্সিভ বর্ণনা পাই। এই বর্ণনাগুলো পাই মূলত মেগাস্থিনিস থেকে, প্রখ্যাত ইতিহাসবিদ মেগাস্থিনিস। সেলুসিড গ্রিকরা পরাজিত হওয়ার পর তাদের দরবার থেকে ভারতে দূত হিসাবে মেগাস্থিনিস এসেছিলেন। সে ব্যাপারে আমরা পরবর্তীতে আলোচনা করব। ধন্যবাদ।